আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকায় একাধিক দূতাবাসে ইমেল করে থ্রেট করা হয়েছে। কারা থ্রেট করেছে এই নিয়ে সরকারের পক্ষ থেকে তদন্ত চলছে এবং এটি এখন দেশব্যাপী আলোচিত হচ্ছে। রংপুরে একই পরিবারের 4 জনকে খুন করা হয়েছে। কারা খুন করেছে, কেন খুন করেছে সেটি নিয়েও দেশব্যাপী আলোচনা চলছে। এছাড়া এই যে মক্কা জোট, যেটি নিয়ে গতকালও একটি কথা বলেছি, সেটি তো আছেই। তাছাড়া দেশে এখন গণমাধ্যমের স্বাধীনতা উপচে পড়ছে। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। সালাম এবং শুভেচ্ছা নেবেন। একটা অভিযোগ পাচ্ছি যে গতকাল এবং আজকেও দেরিতে কেন আমি ভিডিও পাবলিশ করছি। আগস্ট মাস আসলে খুব ব্যস্ত থাকি এবং স্পেশালি আগস্ট মাসের উইকেন্ড গুলো জাতীয় শোক দিবস কেন্দ্রিক প্রায় প্রতি উইকেন্ডেই প্রোগ্রাম থাকে এবং সেগুলোতে আমাকে অ্যাটেন্ড করতে সিডনি যেতে হয়। আমি সিডনি থেকে 1 ঘন্টা দূরে থাকি। তো আজকেও যেমন একটু আগে ফিরলাম 2টোর পরে। তো ফিরতে ফিরতেই বাংলাদেশি সময় 10টা পেরিয়ে যায়। তো এই কারণে আমার একটু দেরি হচ্ছে। আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। যা হোক, আমি যেটি নিয়ে আলোচনা করছিলাম, 8টি কিংবা মতান্তরে 12টি দূতাবাসে 2 পৃষ্ঠার একটি ইমেল করে থ্রেট করা হয়েছে। এই ইমেলে তাদের ভালো হয়ে যেতে বলা হয়েছে এবং সতর্ক করে দেওয়া হয়েছে যদি তারা নিজেদের সংশোধন না করে তাহলে তারা কিন্তু আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে। 2 পৃষ্ঠার লিখিত এই ইমেলটার বিস্তারিত আমরা জানতে পারিনি। এমনকি যেসব দূতাবাসে এই ইমেল পাঠানো হয়েছে তারাও যেন মুখে কুলু পেটে বসে আছে। কেউ কেউ বলছেন ইউরোপের 8টি দেশ, কেউ বলছেন ভারত, জাপান, মালয়েশিয়া, রাশিয়া আর চায়না তো আছেই। এই দেশগুলোর মধ্যে একমাত্র চায়নাই মুখ খুলেছে। প্রথমে চীনা দূতাবাস থেকে সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে পুলিশ বিভাগের সাথে। তারা তাদের সিকিউরিটি নিশ্চিত করবার জন্য অনুরোধ করেছে। প্রয়োজনে দূতাবাসের পক্ষ থেকে তারা টাকা দিতেও রাজি হয়েছে। প্রথমে তারা পুলিশের সাথে যে যোগাযোগ করেছে, প্রথম তারা যোগাযোগ করতে পারেনি সময় মতো, আলটিমেটলি যোগাযোগটা হয়েছে এবং তারা নিরাপত্তা নিশ্চিত করবার জন্য অনুরোধ করেছে। তো এক পর্যায়ে গতকাল মানে শনিবার পুলিশের অ্যাডিশনাল কমিশনার পদধারী একজন কর্মকর্তা যান এবং দূতাবাসের কর্মকর্তাদের সাথে মিটিং করেন। চীনা কর্মকর্তাদের এই থ্রেটের প্রেক্ষিতে সেই পুলিশ কর্মকর্তা বলেন যে এগুলো আসলে এক্সিস্ট করে না, এগুলো হলো মিডিয়ার কারসাজি। তো স্বভাবতই দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে যে এর আগেও বিএনপি সরকার ক্ষমতায় থাকতে তারা এই যখন জঙ্গিবাদের অভিযোগ আসতো তখন তারা বলতো এগুলো মিডিয়ার বানানো কারসাজি। যেমন বাংলা ভাই যখন এই জঙ্গি কার্যক্রম শুরু করেছিল বাংলাদেশে, তখন কিন্তু বিএনপি এগুলো উড়িয়ে দিয়েছিল এবং বিএনপির জোটভুক্ত মন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী, তিনি বলেছিলেন যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। কিন্তু আলটিমেটলি তো দেখা গেল যে তাদের নেটওয়ার্ক, জেএমবি নেটওয়ার্ক কত বিস্তৃত ছিল। তো বাংলা ভাই এবং তার একজন সহযোগী আব্দুর রহমান শায়ক, দুজনেরই আলটিমেটলি ফাঁসি হয়েছে। তো আজকে যখন বলছে এগুলো মিডিয়ার কারসাজি, তখন আরো বলা হয়েছে যে বর্তমানে মিডিয়া তো সরকারের কথার বাইরে চলেই না, সুতরাং এটা মিডিয়ার কারসাজি কিভাবে হয়। এই প্রসঙ্গে একটু বলে রাখি, গত 2-3 দিন আগে সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী তার তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি সকল মিডিয়া হাউসে, নিউজ পেপার, টেলিভিশন সবখানে পৌঁছে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে কোনো অবস্থায় সরকারের সমালোচনা করা যাবে না।
এমনকি মিডিয়া হাউসে কর্মরত কোনো সাংবাদিক বা কর্মকর্তা কেউ মিডিয়ার বাইরে গিয়েও সরকার বিরোধী ষড়যন্ত্র করতে পারবে না বা সরকার বিরোধী কথা বলতে পারবে না। যদি সরকারের সমালোচনা করে, সরকার বিরোধী কথা বলে, তাহলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হবে। কিন্তু এই দৃষ্টান্তমূলক শাস্তিটা কি সেটা চিঠিতে স্পষ্ট করে বলা হয়নি। তো এই যখন গণমাধ্যমের স্বাধীনতা, তখন স্বভাবতই এই চায়নার দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে এই মিডিয়ার কারসাজি এটা হওয়ার কোনো কারণ নেই, কারণ মিডিয়া ইজ আন্ডার ফুল কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট। তো এইখানে যখন আলোচনা হচ্ছিল, এক পর্যায়ে একটি কাচের গ্লাস টেবিলের উপর পড়ে ভেঙে যায়। কেন ভেঙে গেল কাচের গ্লাসটি? এটি কি মানে অ্যাক্সিডেন্টালি পড়ে ভেঙে গেছে, নাকি কথাবার্তার এক পর্যায়ে উত্তেজিত হয়ে কেউ একজন গ্লাসটি টেবিলে আছাড় দিয়ে ভেঙেছে? আজকে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী এই চীনা দূতাবাসে গিয়েছিলেন এবং তিনি আশ্বস্ত করেছেন, এবং চীনের পরে শোনা যায় যে ভারত, মালয়েশিয়া, জাপান এবং আরো একটি দূতাবাসে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন। আগামীকাল চায়নার দূতাবাসে আবার পুলিশের সাথে মিটিং হবে, এবং সরকার যতই বলুক যে তারা এটা মিডিয়ার কারসাজি, আবার তারা তদন্তও করছে। আবার কদিন আগে যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে একটি রিপোর্ট, সেখানেও কিন্তু বলা হয়েছিল বাংলাদেশে AQIS অর্থাৎ আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তারা এই বাংলাদেশের ছোট ছোট সেল তৈরি করে তাদের কার্যক্রম অর্থাৎ এই জঙ্গি কার্যক্রম চালানোর চেষ্টা করতে পারে। কিন্তু যারা বাংলাদেশ সম্পর্কে খোঁজ রাখেন তারা জানেন যে বাংলাদেশে 2024 সালের 5ই আগস্টের পর থেকে এই জঙ্গিদের বাম্পার ফলন হচ্ছে। কতজন জঙ্গি জেল থেকে পালিয়েছে, তাদের মধ্যে কতজন সাজাপ্রাপ্ত ছিল, কতজন বিচারাধীন ছিল, এই সংখ্যাগুলো আগে আমি একটি অনুষ্ঠানে আপনাদের বলেছি। সুতরাং যতই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্টকে উড়িয়ে দেওয়া হোক, কিংবা বাংলাদেশের এই যে দূতাবাসগুলোতে ইমেলের মাধ্যমে থ্রেড দেওয়া হোক, একে মিডিয়ার কারসাজি বলা হোক, বাস্তবতা কিন্তু নিশ্চিত করে যে বাংলাদেশে ফুল ফ্লেজেড জঙ্গি কার্যক্রম চলছে, এবং এই সরকার জঙ্গিদের বিরুদ্ধে তেমন কোনো উদ্যোগ নিয়েছে বলে আমাদের চোখে পড়ে না, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। অর্থাৎ জঙ্গিদের এখন অভয়ারণ্য বাংলাদেশে। ঠিক এই দূতাবাসে জঙ্গিদের ইমেল নিয়ে যখন আমরা কথা বলছি, ঠিক তখনই রংপুরে একই পরিবারে জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাকে, তার স্ত্রীকে এবং তার 2 সন্তানকে কে বা কারা হত্যা করেছে। শুক্রবার বা শনিবার এই 2 দিনের মধ্যে কোনো এক সময় তাদের হত্যা করেছে, এবং পুলিশ অনেক কষ্ট করে, অনেক তদন্ত করে 2 ইয়াবা সেবীকে নিয়ে আসছে। বলছে এই 2 ইয়াবা সেবী নাকি এই 4 জনকে হত্যা করেছে। অনেকেই এই ইয়াবা সেবীদের সামনে আনার ঘটনাকে 2004 সালের 21শে আগস্টের জজ মিয়া নাটকের সাথে তুলনা করছেন, কারণ তারা যে গল্পটি সাজিয়েছেন সেই গল্পটির গাঁথুনি এতই দুর্বল যে এটা কেউ বিশ্বাস করতে চাচ্ছেন না। বরং একটি সূত্র আমাদের বলছে যে এই হত্যাকাণ্ডটিও AQIS এর অনুসারীদের কর্মকাণ্ড, অর্থাৎ আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে জঙ্গি সেল, এই জঙ্গিরা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এবং এই যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এই 4 জন, এরা কিন্তু হিন্দু ধর্মের, সনাতন ধর্মের মানুষ, এবং ধারণা করা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে যে নিকট ভবিষ্যতে এরকম ঘটনা আরো বেশ কয়েকটি ঘটবে, এবং প্রত্যেকটি ঘটনায় টার্গেট হবে এই সংখ্যালঘু, বিশেষ করে
সনাতন ধর্মের মানুষরা। সরকার এই জঙ্গি তৎপরতার বিরুদ্ধে আদৌ সচেতন হবে কিনা বা আদৌ ব্যবস্থা গ্রহণ করবে কিনা সেটা নিয়ে আমাদের কিন্তু সন্দেহ রয়ে যায়। বিকজ তাদের ইতিহাস, বিশেষ করে 2001 থেকে 2006 এবং গত 2 বছর ইউনূস রেজিমের যে অবস্থা আমরা দেখি, তাতে জঙ্গি দমন এই সরকারের প্রায়োরিটি লিস্টে আছে বলে মনে হয় না। এদিকে যে ইসলামী ন্যাটো বা মক্কা জোট, যেটা নিয়ে গতকাল একটু কথা বলেছিলাম, সেই প্রেক্ষিতে বলা যায় যে আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বলেছেন যে কাগজে অনেক রকমের জোটই দেখা যায়, কিন্তু কোন জোট সক্রিয় ভূমিকা পালন করছে এবং পরিস্থিতি যেভাবে দ্রুত বদলাচ্ছে তাতে সেই অনুযায়ী কোনো জোট কাজ করছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ। এবং এই যে মক্কা জোট যেটা বলা হচ্ছে এবং যেখানে বাংলাদেশ যোগ দিতে আগ্রহী, যতই সময় যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে যে এই জোটে বাংলাদেশকে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ। এবং গতকালই আমি বলেছি যে সৌদি আরব, যেহেতু তারা ভারতের একটি বড় বাণিজ্যিক অংশীদার, ভারতের সাথে তাদের পার্টনারশিপ আছে, কিন্তু তারা এই বাংলাদেশকে নিয়ে ভারতের সাথে সম্পর্কটাকে ঝুঁকিপূর্ণ করতে চাইবে না। দেখা যাক মক্কা জোটে বাংলাদেশ যোগ দিতে পারে কিনা। কিন্তু এই যে বাংলাদেশে গায়ে যে জঙ্গি তকমা লাগছে, সেটি সরকারের জন্য কিন্তু সুখকর কোনো ব্যাপার হতে যাচ্ছে না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান এই 3 সুন্নি মুসলিম রাষ্ট্র মিলে ন্যাটোর ধাঁচে তৈরি করেছে একটি সামরিক জোট, যার নাম কেউ দিয়েছে ইসলামী ন্যাটো, কেউ বলছে মক্কা প্যাক্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন বাংলাদেশ এই জোটে যোগ দেবে। তার মানে চতুর্থ সুন্নি প্রধান মুসলিম রাষ্ট্র বাংলাদেশ এর সদস্য হবে, চতুর্থ সদস্য। সেটা হলে ভারত কতখানি বিপদের মধ্যে পড়বে। এবং দ্বিতীয়ত, তারেক রহমান সরকারের ভারত বিরোধিতার উপযুক্ত জবাব দিতে ভারত সামরিক অভিযান চালিয়ে রংপুর ও চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে পারে বাংলাদেশ থেকে, এমন একটা সম্ভাবনার কথা বিভিন্ন মহলে উঠছে, শুনতে পাচ্ছি। এই দুটি বিষয় নিয়ে এখনকার প্রতিবেদন। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। যেমন বললাম, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান মুসলিম বিশ্বের 3 অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র গত 7 আগস্ট মক্কায় যে মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে, সেটি নিছক আর একটি সামরিক সহযোগিতা চুক্তি নয়, কিংবা নিছক একটা সামরিক সহযোগিতা চুক্তি বলে উড়িয়ে দেওয়া ঠিক নয়। কারণ এর মূল নীতিটি প্রায় হুবহু ন্যাটোর আর্টিকেল 5 এর দর্শনের মতো। সেটা কি না, এক সদস্যের বিরুদ্ধে আক্রমণকে সকল সদস্যের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে এবং সবাই ঝাঁপিয়ে পড়বে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নিজেই বলেছেন প্রযুক্তিগত অর্থে এর কালেকটিভ ডিফেন্স প্রিন্সিপাল হলো ন্যাটো আর্টিকেল 5 এর মতো। তাই সংবাদ মাধ্যমে একে কেউ বলছে ইসলামিক ন্যাটো, কেউ বলছে মক্কা প্যাক্ট বা মক্কা জোট। কিন্তু একটি সাবধান বানিয়ে এখানে দিয়ে দিই, ন্যাটোর মতো 7 দশকের পুরনো ইন্টিগ্রেটেড মিলিটারি কমান্ড, স্থায়ী যৌথ বাহিনী, নির্দিষ্ট অপারেশনাল ডক্ট্রিন
বা কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্ট্রাকচার এখনো এই নতুন জেটের নেই। আর সেটা হবেটাই বা কি করে, এ তো তৈরি হচ্ছে মাত্র কয়েকদিন আগে। কিন্তু ন্যাটো তৈরি হতে যেমন 70 বছর লেগেছিল ঠিক মতো গুছিয়ে নিতে, এখানে সেরকম সময় লাগবে না, কারণ পুরনো অভিজ্ঞতা আছে। সৌদি আরবিয়াতে এর একটা সেক্রেটারিয়েট এবং মিনিস্টেরিয়াল কমিটি তৈরির কথা রয়েছে, তারাই সব কাজ এগিয়ে নিয়ে যাবে। অপারেশনাল ডিটেলস এখনো গড়ে উঠছে, অতএব আজই একে ন্যাটোর সমান সামরিক যন্ত্র মনে করা ভুল হবে, তবে খুব শীঘ্রই সেটা হয়ে উঠতে পারে। কেন এই 3 দেশের সমীকরণ গুরুত্বপূর্ণ? কারণ 3টি দেশ 3 ধরনের শক্তি নিয়ে এসেছে, আর বাংলাদেশ এখানে যোগ দিলে সেখানে জনবলটা আসবে। তার আগে দেখিনি 3টে দেশের কি শক্তি। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র ঘোষিত নিউক্লিয়ার ওয়েপন স্টেট। তুরস্ক ন্যাটোর অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক শক্তি, বিশাল কনভেনশনাল মিলিটারি আছে, দ্রুত বিকাশমান ড্রোন ও ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাবিলিটি রয়েছে তুরস্কের। আর সৌদি আরব অর্থ, জ্বালানি, আরব ও ইসলামী বিশ্বের রাজনৈতিক গুরু, অর্থাৎ একদিকে টাকা, অন্যদিকে প্রযুক্তি, কনভেনশনাল মিলিটারি পাওয়ার, নিউক্লিয়ার ডিটারেন্স, এবং অন্যদিকে আর একটা তৃতীয় দিকে আছে ধর্মীয় একাত্মতা। এই কারণেই জোটটির ভবিষ্যৎ গুরুত্ব অস্বীকার করা যায় না। এবার আসি বাংলাদেশে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, ঢাকা সৌদি আরবিয়া, পাকিস্তান, তুর্কির এই ডিফেন্স ফ্রেমওয়ার্কে যোগ দেওয়ার সম্ভাবনা রেখে দিয়েছে, দরজা বন্ধ করছে না, বন্ধ করবে না। তার এবং বাংলাদেশের স্বার্থ বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ এই মুহূর্তে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু সেটা নেওয়া হবে এবং যোগদানের সিদ্ধান্তই নেওয়া হবে। কারণ পাকিস্তান যেমন ভিখারি দেশ হয়ে গেছে, বাংলাদেশের অর্থনীতিও ভয়ঙ্কর খারাপ। আর সৌদি আরবের টাকার থলি আছে, সুতরাং সেখানে টাকার জন্য যাবে। যেমন ভাবে সৌদি আরব পাকিস্তানকে বাঁচাচ্ছে বিভিন্ন ব্যাপারে টাকা দিয়ে, এখানেও তেমন হবে। এখানেই ভারতের দুশ্চিন্তার জায়গা তৈরি হতে পারে এবং হয়েছে। কারণ সৌদি আরবের সঙ্গে আবার ভারতের সম্পর্ক কিন্তু যথেষ্ট ঘনিষ্ঠ। তুরস্কের সঙ্গে ভারতের মতপার্থক্য যদিও সম্প্রতি খুব বেড়ে গেছে, বিশেষত অপারেশন সিন্দুরে তুরস্ক পাকিস্তানকে সরাসরি এসে সাহায্য দিয়েছে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে ছবিটা সেই জন্যই বলছি যেটা সম্পূর্ণ আলাদা। ভারত পাকিস্তানের দীর্ঘ সামরিক সংঘাতের ইতিহাস রয়েছে, ফলে বাংলাদেশের নিরাপত্তা কাঠামোর সঙ্গে পাকিস্তানের সামরিক ব্যবস্থার ইনস্টিটিউশনাল লিঙ্কেজ তৈরি যদি হয়, তাহলে দিল্লি স্বাভাবিকভাবেই বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখবে। আর বাংলাদেশের সদস্যপদ ভারতের জন্য কতটা বিপজ্জনক? আমার মূল্যায়নে বিপদটা 3টে স্তরে। প্রথম স্তর রাজনৈতিক ও কূটনৈতিক। বাংলাদেশ যদি এমন একটি কালেকটিভ ডিফেন্স স্ট্রাকচারের অংশ হয়ে যায় যেখানে পাকিস্তান প্রধান সামরিক শক্তিগুলোর একটি, তাহলে গত কয়েক দশকের ভারত বাংলাদেশ সিকিউরিটি আর্কিটেকচার একেবারে বদলে যাবে। দ্বিতীয় স্তরে আছে সামরিক ইন্টার অপারেবিলিটি, অর্থাৎ পরস্পরের মধ্যে সামরিক বোঝাপড়া। ভবিষ্যতে যদি জয়েন্ট এক্সারসাইজ, ইন্টেলিজেন্স শেয়ারিং, ট্রেনিং, ওয়েপন্স স্ট্যান্ডার্ডাইজেশন, পাকিস্তানি বা টার্কিশ মিলিটারি অ্যাডভাইজার্স এবং ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেশন বাংলাদেশে বৃদ্ধি পায়, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল, উত্তর দিকের থিয়েটার
এখানে থ্রেট অ্যাসেসমেন্ট বদলাতে বাধ্য, আশঙ্কা বেড়ে যাবে অনেক। আর তৃতীয় স্তরটি সবচেয়ে সংবেদনশীল, সেটা হলো ভূগোল, জিওগ্রাফি। পাকিস্তান ভারতের পশ্চিমে, বাংলাদেশ ভারতের পূবে। বাংলাদেশ যদি কখনো ভারতের প্রতিদ্বন্দ্বী কোনো শক্তি, আরো স্পষ্ট করে বলি, পাকিস্তানের পরিপূরক হিসেবে মিলিটারি স্টেজিং গ্রাউন্ড হয়ে ওঠে, তখন ভারতকে কার্যত দুই ফ্রন্টের সিকিউরিটি কন্টিনজেন্সি হিসাব করতে হবে। আর এই সম্ভাবনার জন্ম দিয়েছে স্বয়ং পাকিস্তান। তারা বলেছে এবার শুধু ভারতের পশ্চিম রণাঙ্গনে লড়াই হবে না, লড়াই হবে পূর্ব রণাঙ্গনেও। তবে এখানে একটা ছোটখাটো কিন্তু আছে, সেটা বলতে হবে। বাংলাদেশ মক্কা জোটে ঢুকলেই পাকিস্তানি সেনা বাংলাদেশে এসে ঘাঁটি বানাবে, এমন কোনো কথা চুক্তির প্রকাশিত তথ্য থেকে বলা যাবে না। কিন্তু অপ্রকাশিত তথ্য এবং যা ঘটছে সেটা থেকে বোঝা যায় বাংলাদেশ পাকিস্তানের মধ্যে মক্কা জোটের আগে থেকেই একটা সামরিক জোট হয়ে গেছে। কালেকটিভ ডিফেন্স ট্রিটি এবং ফরেন মিলিটারি বেস এই দুটো এক জিনিস নয়। তাহলেও তা যে হবে না, বরং খুব শিগগির হতে পারে, এমন সম্ভাবনা কিন্তু বাতাসে ভাসছে। এবার আসি রংপুর ও চট্টগ্রামের প্রশ্নে। এই আলোচনার জন্ম একেবারে যে শূন্য থেকে হয়েছে, বাতাস থেকে হয়েছে তা নয়। এর পেছনে রয়েছে ভারতের পুরনো শিলিগুড়ি করিডর নিয়ে দুশ্চিন্তা। ভারতের মূল ভূখণ্ডে আপনারা সবাই জানেন শিলিগুড়ি করিডর কি, কতটুকু চিকেন স্নেক কেন বলা হয়, সবই আপনারা জানেন। সুতরাং এই অঞ্চলের নিরাপত্তা ও কানেক্টিভিটি রেজিলিয়েন্স আরো শক্তিশালী করার দিকে ভারত গুরুত্ব দিয়েছে। কিন্তু 2025 সালে মনে রাখবেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের উদ্দেশ্যে একটা পাল্টা জিওগ্রাফিক্যাল আর্গুমেন্ট সামনে এনেছিলেন। তার বক্তব্য ছিল শুধু ভারতেরই যে চিকেন নেক আছে, চিকেন স্নেক, তা নয়, বাংলাদেশেরও অন্তত দুটো অত্যন্ত ভালনারেবল জিওগ্রাফিক্যাল করিডর বা চিকেন স্নেক আছে বাংলাদেশের। একটা উত্তর বাংলাদেশ করিডর ভারতের দক্ষিণ দিনাজপুর থেকে একেবারে মেঘালয়ের সাউথ ওয়েস্ট গারো পাহাড় পর্যন্ত আনুমানিক 80 কিলোমিটার। এই অঞ্চল বিচ্ছিন্ন হলে বাংলাদেশের রংপুর বিভাগ দেশের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে। আর দ্বিতীয়টি আরো গুরুত্বপূর্ণ, সেটা হলো চিটাগং করিডর। দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগরের দিকে এই ভৌগোলিক বটলনেকের প্রস্থ হলো আনুমানিক ওই ভারতের সামান্য 10 কিলোমিটারের মতো জায়গায় 28 কিলোমিটার, 20-22 কিলোমিটার আছে, আর বাকি সবটা ভারতের অনেকটাই জায়গা আছে। সুতরাং এই জায়গাটায়, এই যে দক্ষিণ ত্রিপুরা থেকে বাংলাদেশের ওপর দিয়ে বঙ্গোপসাগরের দিকে এই যে জায়গাটা, এটা হচ্ছে ওইরকমই 20-25 কিলোমিটারের মধ্যে। হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন এই করিডর বাংলাদেশের রাজনৈতিক রাজধানী ঢাকা এবং অর্থনৈতিকভাবে ভীষণ রকমের গুরুত্বপূর্ণ চট্টগ্রাম অঞ্চলের যোগাযোগের জন্য স্ট্র্যাটেজিক ভালনারেবিলিটি তৈরি করে। ভারতের ডিআরডিও একটি 2025 সালের সংবাদ সংকলনেও তার এই বক্তব্য উদ্ধৃত করেছিল। এখান থেকে তৈরি হয়েছে একটি তত্ত্ব বাংলাদেশের জন্য, যে তোমরা যদি শিলিগুড়ি চিকেন স্নেকের দিকে মানে বাঁকা চোখে তাকাও, ভারতও তোমাদের দুই চিকেন স্নেকের দিকে তাকাতে পারে। কিন্তু এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি, ভারত কি সত্যি রংপুর বা চট্টগ্রাম কেটে নেয়ার সামরিক পরিকল্পনা করছে? পরিকল্পনা যে করছে না এমন কোনো কথা কিন্তু কোনো জায়গাতে ভারত বলেনি। আবার করছে
সেটাও বলেনি, কিন্তু যে কাজটা করছে, যেভাবে তৈরি করছে ভারত বাংলাদেশকে ঘিরে তাদের সামরিক প্রতিরক্ষা সরঞ্জাম, তাতে মনে হচ্ছে ভারত সরকারের মাথায় কিছু একটা আছে। ভারত সরকার, প্রতিরক্ষা মন্ত্রক বা ভারতীয় সেনাবাহিনী কেউ বলেনি বাংলাদেশের ভূখণ্ড দখল করে রংপুর বা চট্টগ্রাম বিচ্ছিন্ন করবে। বরং যে আলোচনা পাওয়া যাচ্ছে তার অনেকটাই স্ট্র্যাটেজিক কমেন্ট্রি, জিওগ্রাফিক্যাল ভালনারেবিলিটি অ্যানালিসিস এবং রাজনৈতিক রেটরিক। এমনকি ভারতের কৌশলগত বিশ্লেষক ভারত কর্নাড, আমি একটা এর আগে এপিসোডে কয়েক মাস আগেই তার সম্পর্কে একটা কথা লিখেছিলাম। তার সম্পর্কে তিনি 2025 সালের ডিসেম্বরে রংপুর ডিভিশন নিয়ে অত্যন্ত আক্রমণাত্মক একটি প্রপোজাল দিয়েছিলেন। কিন্তু এবং তিনি শুধু যে রাজনৈতিক বিশ্লেষক তা কিন্তু নন, তিনি ভারত সরকারের এই ব্যাপারে যে পলিসি মেকার্স রয়েছে তারও সদস্য তিনি। সুতরাং একেবারে যে ভারতের মাথায় এই ধরনের চিন্তা নেই তা কিন্তু নয়। কিন্তু সামরিকভাবে কি এটা সম্ভব? কেন অসম্ভব কেন হবে? ভারত এবং বাংলাদেশের সামরিক শক্তির কনভেনশনাল যে অবস্থা, অ্যাসিমেট্রি অত্যন্ত বড়। তার সঙ্গে যোগ করুন বাংলাদেশের প্রায় 3 দিক ঘিরে থাকা ভারতীয় ভূখণ্ড এবং পূর্ব দিকে ভারতের উত্তর পূর্বাঞ্চল। ফলে একটি হাইপোথেটিক্যাল ইন্ডিয়া বাংলাদেশ কনভেনশনাল ওয়ার বা যুদ্ধ, বাংলাদেশের উত্তর ও দক্ষিণ পূর্বের ন্যারো, যেখানে সংকীর্ণ জিওগ্রাফিক্যাল লিঙ্ক আছে, সেখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতেই পারে। সামরিকভাবে ভালনারেবল, আর ভারত সেখানে আক্রমণ করতে চলেছে, দুটো কথা সম্পূর্ণ আলাদা। বাস্তবে ভারত যদি বিনা আত্মরক্ষামূলক কারণেই, কিন্তু এখানে তো আত্মরক্ষার প্রশ্ন আসছে ভারতের, কারণ তোমরা সবাই মিলে ভারতের বিরুদ্ধে জোট তৈরি করছো, ইসলামী ন্যাটো বা বক্কা জোট, আর ভারত চুপচাপ বসে থাকবে তা তো নয়। ভারতকে তার সুরক্ষা, আর সুরক্ষা আজকে দেখা যাচ্ছে না বলে কাল যে দেখা যাবে না তা তো নয়। এর সঙ্গে আছে চায়না এবং পাকিস্তান, তাদের সাথে দহরম মহরম। সুতরাং তারেক সরকারের ভারত বিরোধী বক্তব্য বন্ধ করার জন্য ভারত যদি বাংলাদেশে, মানে কি বলবো, যেটাকে হচ্ছে খুব লিমিটেড ইনভেশন যদি চালায়, আক্রমণ চালায়, সেটা কিন্তু একেবারে উড়িয়ে দেয়া যায় না সেই সম্ভাবনা। তাহলে ভারতের বাস্তব রেড লাইনটা কোথায়? আমার মতে এখানেই গোটা আলোচনার আসল জায়গা। বাংলাদেশের মক্কা জোটে যোগদান নিজে ভারতের জন্য একটা খুব যেটাকে বলে খুব সংকটের, সেটা কিন্তু আছে। কিন্তু পরিস্থিতি অন্য মাত্রা পেতে পারে, আরো বেশি হতে পারে যদি তার সঙ্গে যুক্ত হয় পাকিস্তান মিলিটারি বা ইন্টেলিজেন্সের স্থায়ী অপারেশন প্রেজেন্স বাংলাদেশে। কারণ জোট বাঁধলে তারা আসবে, এখন জোট নেই তবুও আসছে, আর এবার এখানে সেনা ঘাঁটি করবে পাকিস্তান। যদিও মনে রাখতে হবে যে 1970-এ পাকিস্তানের সেনা ঘাঁটি ছিল এখনকার থেকে অনেক বেশি, 93,000 সেনাকে গ্রেপ্তার করেছিল ভারত। সুতরাং ভারত সীমান্তের কাছে পাকিস্তানি মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার যদি আসে, ভারতকে লক্ষ্য করে যদি মিসাইল, ড্রোন, ইন্টেলিজেন্স ফ্যাসিলিটিস থাকে, অথবা ভারতের শিলিগুড়ি করিডরকে হুমকির মুখে ফেলার মতো ব্যবস্থা যদি এই জোট করে, সেক্ষেত্রে দিল্লি বিষয়টিকে বাংলাদেশের নিজস্ব ফরেন পলিসি হিসেবে না দেখে ভারতের ওপর সিকিউরিটি থ্রেট হিসেবে বিবেচনা করতেই পারে। সেই পর্যায়ে এখনো পৌঁছয়নি, কিন্তু কাল যে পৌঁছবে না তার কোনো মানে নেই, সেই পথেই কিন্তু এগিয়ে চলেছে। এখানে আরো একটি বিষয় মনে রাখতে হবে, তুরস্ক নিজে ন্যাটো মেম্বার,
আর তথাকথিত ইসলামী ন্যাটোর সবচেয়ে শক্তিশালী কনভেনশনাল মিলিটারি মেম্বার, একই সঙ্গে আসল ন্যাটোরও সদস্য। অন্যদিকে সৌদি আরব ভারতের গুরুত্বপূর্ণ বন্ধু, কিন্তু ওই যে বললাম 4 মুসলিম দেশ বনাম ভারত, এটা আপাতত আসছে। মনে রাখতে হবে সৌদি আরবের পাশে এখনো কিন্তু অন্যান্য মুসলিম দেশগুলো আসেনি, মানে আরবের দেশগুলো আসেনি। দক্ষিণ এশিয়ায় মুসলিম দেশ আছে, তারাও আসেনি। সুতরাং বাংলাদেশ যদি এই অবস্থায় যদি যোগ দেয় এটা এই জোটে, তাহলে তাকে মনে রাখতেই হবে ভারত বিরোধিতার মানসিকতা থেকে বাংলাদেশ এই জোটে যোগ দিল। আর বাংলাদেশের সমস্যা শুরু হবে তখন, কারণ ভারতকেও ব্যবস্থা নিতেই হবে। শেষ কথাই বলি, আমার মূল্যায়ন খুব পরিষ্কার। মক্কা জোটকে ভারতের হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। বিশেষ করে বাংলাদেশ যদি তাতে যোগ দেয়, এবং তার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশেরই সরকারের তরফ থেকে, তাহলে ভারতের ইস্টার্ন মিলিটারি প্ল্যানিং নতুন করে পর্যালোচনা করতেই হবে। এবং তার সঙ্গে এটাও মানতে হবে, পর্যালোচনা মানে এই নয় যে আমাকে নিজের সুরক্ষা তৈরি করবার জন্য আমার ভূগোলের মধ্যে থাকতে হবে। ভূগোল পেরিয়ে যদি প্রোঅ্যাক্টিভলি রংপুর ও চট্টগ্রামের দিকে ভারত হাত পাঠায়, হাত বাড়ায়, তাহলে মনে রাখতে হবে সেটা ভারত বাড়াতেই পারে, তার সম্ভাবনা আছে। ভারত বিরোধিতার রাজনৈতিক আবেগে বাংলাদেশ যদি এমন একটা স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্টের দিকে যায়, সেখানে কিন্তু লাভের চেয়ে বাংলাদেশের বিপদ, ঝুঁকি অনেক বাড়বে। কারণ ভূগোলের একটা নিষ্ঠুর নিয়ম আছে, আপনি আপনার সরকার বদলাতে পারেন, আপনি আপনার জোট বদলাতে পারেন, কিন্তু প্রতিবেশী বদলাতে পারেন না। আর বাংলাদেশের ক্ষেত্রে সেই প্রতিবেশীর নাম ভারত। যে ভারত কিন্তু এখন শক্তিতে, অর্থনীতিতে, শিল্পে, সব কিছুতে পৃথিবীর সব থেকে এগিয়ে চলা উন্নতিশীল দেশ ভারত। এই কথাটা মাথায় রাখতে হবে। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।